দেখো, সন্ধিগত মৌলগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে এদের একটা ট্রেন্ড রয়েছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল যৌগ তৈরি করা। ইন্টারস্টিশিয়াল যৌগ তৈরি করা মানে না, সন্ধিগত মৌল মানেই তা কি অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রন দিয়ে পাশাপাশি ওই মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কেলাস তৈরি করবে, অর্থাৎ খাঁচা তৈরি করবে। সেই খাঁচার মাঝখানে কি করবে না, হাইড্রোজেনের মতন পদার্থগুলো ওই খাঁচার মধ্যে অর্থাৎ ইন্টারস্টিসের মধ্যে ওরা অক্লুডেড অবস্থায় থাকবে বা অধিশোষিত অবস্থায় থাকবে, ওগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। যেমন ধরো আমি বলছি TiH0.8, এইগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। মানে কি, এরা হচ্ছে গিয়ে সন্ধিগত মৌল আর যুগ্ম ইলেকট্রন দিয়ে খাঁচা তৈরি করে খাঁচার মধ্যে এগুলো আটকে থাকবে, ইন্টারস্টিশিয়াল যৌগ। এবার দেখো, আমি বলছি মাঝে মাঝে একটা প্রশ্ন পড়ে, ফেরাস সালফেটকে যদি আমি খোলা বাতাসে রেখে দিই ওরা খুব দ্রুত ফেরিক সালফেটে পরিণত হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়। কারণটা কি? ফেরাস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, মানে ফেরাস +2 না, মানে Fe26, এর আর্গন 3d6 4s2। যখন মানে Fe+2 হয় তখন হয় 3d6 সিস্টেম, 3d6 সিস্টেম। তাহলে ডিএ হাফ ফিল্ড নয়, ফুল ফিল্ড নয়, যার জন্য খুব সহজে এর একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে তৈরি হয়ে যাবে এর 3d5, মানে হাফ ফিল্ড। যখন অর্ধপূর্ণ হয়ে যাবে তখন কি বেশি স্টেবিলিটি লাভ করবে। এই কারণে ফেরাস আয়ন হচ্ছে গিয়ে কি হিসেবে কাজ করবে, ওরা নিজেরা সহজে জারিতে হবে, যার জন্য বিজারক হিসেবে কাজ করবে। এরপরে একটা প্রশ্ন খেয়াল করে দেখো, বলছি Cr+2, Cr+2 এটা হচ্ছে D4 সিস্টেম, আর Mn+3 সে হচ্ছে গিয়ে D4 সিস্টেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ বিজারক, এ জারক, এর ব্যাখ্যাটা কিরকম হবে না, এ বিজারক মানে হচ্ছে কি করবে না, অন্যকে ইলেকট্রন সাপ্লাই করবে। তার মানে এ সহজেই জারিত হয়ে Cr+3 পরিণত হবে। আরে Cr+3 পরিণত হয়ে গেলে কি হয়ে যাবে, তো D3 সিস্টেম হয়ে যাবে। তাহলে D4 থেকে D3 সিস্টেম হয়ে গেলে তো অসুবিধা, কিন্তু হয় কেন? কারণটা হচ্ছে Cr+2 আমি যদি এদের সিএফএসি যদি ক্যালকুলেশন করি, সিএফএসি ক্যালকুলেশন করতে গিয়ে অক্টাহেড্রাল কমপ্লেক্স যদি তৈরি করি ধরো জলীয় দ্রবণে, সেক্ষেত্রে জলীয় দ্রবণ মানে জল হচ্ছে কি একটা উইক লিগ্যান্ড, যার জন্য উইক ফিল্ড লিগ্যান্ড, যার জন্য এদের এই সিস্টেম, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস হবে T2G3Eg1। তাহলে সিএফএসি এর মান কত? সিএফএসি সমান হবে -12dq + 6dq, that equal to -6dq, রাইট? কিন্তু যখন এটা চেঞ্জ হবে মানে কি না, যখন এই ইলেকট্রনটা ছেড়ে দেবে অর্থাৎ নিজে অক্সিডাইজড হবে, তার মানে কি বিজারক হিসেবে কাজ করবে, তখন এদের সমীকরণ, এদের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? T2G3Eg0। তাহলে যখন T2G3Eg0 হয়ে গেল, তাহলে সিএফএসি এর মান কত? সিএফএসি এর মান হয়ে গেল -12dq। তাহলে সিএফএসি এর মান যার যত নেগেটিভ হবে সে তত বেশি স্টেবল হবে, যার জন্য Cr+2 খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিয়ে Cr+3 কনভার্ট হয়ে যাবে, যার জন্য Cr+2 বিজারক হিসেবে কাজ করবে। অপরপক্ষে Mn+3, Mn এর কত? 3d4, Mn+3 3d4 সিস্টেম। তাহলে এ কি করবে না, এ একটা ইলেকট্রনকে গ্রহণ করবে, যখন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে জারক হিসেবে কাজ করবে, তখন থেকে 3d5 সিস্টেম চলে এলো। যখন এই 3d5 সিস্টেম চলে গেল তখন কি হাফ ফিল্ড হয়ে গেল। হাফ ফিল্ড হয়ে গেলেই কি হবে, এটা বেশি স্টেবিলিটি গেইন করে গেল। এইবার দেখো, কপার হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে। মজার ব্যাপার হচ্ছে কপার ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করে CuF2, রাইট? কিন্তু যখন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশনটা করবে তখন হবে Cu2Cl2। দ্যাট মিনস প্রথম ক্ষেত্রে কপার হবে +2 সিস্টেম, কপার +2 সিস্টেম,
আর এখানে কপার +1 সিস্টেম, দ্যাট ইজ +2, এটা +1। কেন না, ফ্লুরিন যেহেতু তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল অর্থাৎ তীব্র জারক পদার্থ, যার জন্যে কপারকে এখানে কপার মানে 3d10 4s1 যখন তীব্র জারক হবে তখন কি করবে না 3d9 সিস্টেম করে দেবে। কেন? মোর স্টেবল। কেন না CFS এর মান হচ্ছে গিয়ে কম, মানে নেগেটিভের দিক থেকে বেশি, যার জন্য হচ্ছে 3d9 সিস্টেম হয়ে যাবে। আর 3d9 সিস্টেম হয়ে গেলে তোমার হচ্ছে বেশি স্টেবিলিটি লাভ করে ফেলবে, এবং সেখানে হেল্প করবে কি না ক্লোরিনের মতো তীব্র ইলেকট্রোনেগেটিভ বা তীব্র জারক পদার্থ। হয় ক্লোরিন তো অত জারক পদার্থ তীব্র নয়, যার জন্য ক্লোরিন কিন্তু ওকে জারিত করে +2 স্টেটে নিয়ে যেতে পারবে না, যার জন্যে ক্লোরিনই বলো, ব্রোমিনই বলো, আয়োডিনই বলো, সব তৈরি করবে Cu2Cl2, Cu2Br2, Cu2I2। একমাত্র ফ্লুরিন তৈরি করে CuF2। এবার দেখো নিকেল আর প্লাটিনাম। নিকেল +2 স্টেবল, কিন্তু প্লাটিনাম +2 আনস্টেবল। নিকেল +4 আনস্টেবল, প্লাটিনাম +4 স্টেবল। মানে নিকেল +2 স্টেবল, প্লাটিনাম +2 আনস্টেবল, নিকেল +4 আনস্টেবল, প্লাটিনাম +4 স্টেবল। তার মানেটা হচ্ছে এইটা যে নিকেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়নীভবন বিভবের যোগফল অবশ্যই প্লাটিনামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়নীভবন বিভবের যোগফলের চেয়ে বেশি, যার জন্য নিকেল +4 পাওয়া যায় না, কিন্তু প্লাটিনাম +4 পাওয়া যায়। যেমন ধরো K2PtCl6, K2PtCl6 আমরা হচ্ছে গিয়ে স্টেবল কম্পাউন্ড, এটা পেতে পারি। আমাকে এখন করতে হবে কি না কতগুলো কম্পাউন্ড তৈরি করতে হবে, যেমন KMnO4 তৈরি করতে হবে পাইরুলসাইড আকরিক থেকে, এবং তোমার তৈরি করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং তাদের হচ্ছে গিয়ে রিঅ্যাকশনস গুলো আমার করতে হবে ডি ব্লক মৌলের মধ্যে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাধারণত তৈরি করা হয় কোথা থেকে না পাইরুলসাইড আকরিক। পাইরুলসাইড আকরিক মানে কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 প্লাস 4KOH প্লাস O2, মানে একটা পাত্রের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা পাইরুলসাইড আকরিক নিয়ে কঠিন কস্টিক পটাশ মিশিয়ে যখন আমি বায়ুতে উত্তপ্ত করব, তখন আমার তৈরি হবে K2MnO4, সবুজ বর্ণের K2MnO4 তৈরি হবে প্লাস জল। এই যে K2MnO4 যেটা তৈরি হলো সবুজ বর্ণের, এইটাকে নেওয়ার পর ওর মধ্যে যখন জল দেব, জল দেওয়ার পর কি দেবো ক্লোরিন জল ইউজ করবো। তাহলে K2MnO4 তার সঙ্গে ক্লোরিন জল, ক্লোরিন জল যদি আমি দিয়ে দিই তাহলে তৈরি হবে 2KMnO4 প্লাস 2KCl। দিয়ে কি করব না আমি এটাকে ফটিয়ে এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করলেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বেগুনি রঙের তোমার হচ্ছে কি কেলাসগুলো এখানে পদক্ষিপ্ত হবে। এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতগুলো রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনগুলো কি কি? যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে কি ঘটে, ধরো 2KMnO4, একে যদি আমি হিট করি, একে হিট করলে কি হবে K2MnO4 প্লাস MnO2 প্লাস O2। K2MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। আমার দেখো একটা রিঅ্যাকশন যেটা খুব দরকার, সেটা হচ্ছে গিয়ে অটো ক্যাটালিস্ট বলে একটা কথা বলা ছিল, সেই অটো ক্যাটালিস্ট তৈরি হবে। আমরা সেরকম একটা রিঅ্যাকশন বলছি যে আম্লিক KMnO4 দ্রবণে যদি আমি অক্সালিক অ্যাসিড যোগ করি তাহলে কি ঘটে, আম্লিক KMnO4 দ্রবণ, ধরো 2KMnO4 প্লাস 5H2C2O4 প্লাস 3H2SO4। এখন এই বিক্রিয়াটা করার সময় কি হবে না, প্রথমেই কিন্তু KMnO4 বেগুনি বর্ণটা বর্ণহীন হয় না, কিন্তু কিছুক্ষণ বাদে অত্যন্ত দ্রুত দ্রবণের বর্ণটা বর্ণহীন হতে থাকে। কেন?
এইখানে যে ম্যাঙ্গানাস সালফেট যেটা তৈরি হচ্ছে দ্রবণের মধ্যে, সেটা হচ্ছে অটো ক্যাটালিস্ট হিসেবে আচরণ করে। কি কি তৈরি হয়? K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 10CO2 প্লাস 8H2O। সুতরাং এই বিক্রিয়ায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে কে জারক কে বিজারক। কে জারক কে বিজারক এটা বোঝা যাচ্ছে। আরেকটা ভাইটাল রিয়াকশন যেখানে বলা হচ্ছে আম্লিক KMnO4 দ্রবণে SO2 চালনা করলে কি ঘটে। কেন এটা বলছি ইম্পর্টেন্ট না, মূল বিষয়টা হলো আমি বলেছি আম্লিক KMnO4 দ্রবণে, তার মানে কি না আমাকে বিক্রিয়কের মধ্যে অ্যাসিড যোগ করতে হবে, কিন্তু বিক্রিয়কের মধ্যে অ্যাসিড যোগ করছি না, অ্যাসিডটা তৈরি হচ্ছে ডান দিকে। এই জন্যই এই রিয়াকশনটা একটু পিকিউলিয়ার। কিরকম না, 2KMnO4 5SO2 প্লাস H2O তৈরি হবে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস H2SO4। এখন ঘটনা হচ্ছে যে এটা এরকম হলো কি করে, খেয়াল করে দেখো, +7 থেকে +2 +4 থেকে +6, কে জারক কে বিজারক বোঝাই যাচ্ছে। এখন যদি আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করা হয়, SO2 থেকে SO4 2- হচ্ছে, দিয়ে সেখানে দেখা যাচ্ছে কি না আমার অ্যাসিড এক্সেস হচ্ছে, MnO4 মাইনাস থেকে Mn+2 হচ্ছে, সেখানে H+ ইউজ করছে, আর এখান থেকে যখন এখান তৈরি করছে তখন কি H+ উদ্বৃত্ত হচ্ছে। H+ উদ্বৃত্ত হচ্ছে বলে তোমার এটা আমি ডান দিকে ওরা হচ্ছে গিয়ে H2SO4 তৈরি হচ্ছে। বোঝা গেল? বেশ। এইবার দেখো আরেকটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে K2CR2O7। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেটকে তৈরি করতে হবে ক্রোমাইট ওর থেকে। ক্রোমাইট ওর মানে কি না ফেরোক্রোম। ফেরোক্রোম হচ্ছে কি FeCr2O4। তাহলে একটা পাত্রে এই ফেরোক্রোম আকরিকটা নেবো, তার মধ্যে কঠিন কস্টিক সোডা নেবো, দিয়ে ওকে ফিউজ করব। ফিউজ করার পর আমি যে যৌগগুলো পাবো, আমি এই যৌগগুলো পাওয়ার পর আমি জল ঢেলে দেবো। এই যে জলটা ছিল তার সঙ্গে আরেকটু জল ঢেলে দেবো, তাতে কি হবে এইটা দ্রবীভূত হয়ে যাবে আর এইটা সলিড পড়ে থাকবে, আমি ফিল্টার করে নেব। তাহলে এটা বেরিয়ে যাওয়ার পর এইটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এর মধ্যে ঘন H2SO4 যোগ করলাম। ঘন H2SO4 যোগ করলে তৈরি হবে কি না Na2Cr2O7, এটা হচ্ছে হলুদ বর্ণ, এটা হচ্ছে কমলা, প্লাস Na2SO4 প্লাস H2O। এই জিনিসটা তৈরি হবে। এবার কি করছি না এটাও দ্রাব্য এটাও দ্রাব্য, কিন্তু ঘন করে যখন আমি কেলাসিত করব তখন Na2SO4.10H2O গ্লোবাল সল্ট হিসেবে সোডিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়ে গেল, ওকে আমি সেপারেট করে নিলাম, দিয়ে যে সলিউশনটা পেলাম কমলা বর্ণে, সেই সলিউশনটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড যোগ করলাম। পটাশিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে না Na2Cr2O7 প্লাস 2KCl সমান K2Cr2O7 প্লাস 2NaCl। এবার কি হবে, এবার হচ্ছে দ্রবণটাকে ফুটিয়ে গাঢ় করার পর যখন ঠান্ডা করলাম তখন হচ্ছে গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেটটা কমলা বর্ণে তারা হচ্ছে অধক্ষিপ্ত হলো, কেলাস আকারে অধক্ষিপ্ত হলো, সংগ্রহ করে নিলাম। এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন। এইবারে রিয়াকশনস, এই রিয়াকশনস বলতে প্রথমেই পড়বে যেটা হচ্ছে গিয়ে একটা ভাইটাল রিয়াকশন, এটা ক্রোমাইল ক্লোরাইড রিয়াকশন। ক্রোমাইল ক্লোরাইড মানে কি বলছে, একটা স্যাম্পেলের মধ্যে ক্লোরাইড মূলক আছে, এটা বুঝবো কি করে, বলছে বোঝার জন্য আমাকে কনফার্মেটিভ টেস্ট যেটা করতে হয় সেটা ক্রোমাইল ক্লোরাইড টেস্ট। সেটা কি না K2Cr2O7 প্লাস ধরো আমি বলছি NaCl দিয়েছি প্লাস ঘন H2SO4 মিশিয়ে যখন হিট করব তখন তৈরি করবে কি না KHSO4 প্লাস NaHSO4 প্লাস CrO2 Cl2 প্লাস হচ্ছে গিয়ে H2। ব্যালেন্সটা করা খুব ইন্টারেস্টিং।
ক্রোমিয়াম দুটো আছে 2 দিলাম, ক্লোরিন 4টে 4, এটা 4, পটাশিয়াম দুটো, তাহলে H2SO হলো 6টা, তাহলে আমার হচ্ছে গিয়ে 6H2SO4, এটা ঘন। বাদামি বর্ণের তোমার ক্রোমাইল ক্লোরাইড বেরিয়ে আসবে। এই বাদামি বর্ণের ক্রোমাইল ক্লোরাইড থেকে আমি চিনতে পারবো যে স্যাম্পেলের মধ্যে কি রয়েছে, ক্লোরাইড মূলক বর্তমান। দিয়ে এটা তৈরি হয়ে গেল। তাহলে ক্রোমাইল ক্লোরাইড টেস্ট। এরপর বলছে পটাশিয়াম ডাইক্রোমেটকে হিট করলে কি ঘটে। একে হিট করলে কি ঘটে দেখো, বলছে একে হিট করলে যেটা হয় K2Cr2O7, একে হিট করলে তৈরি হয় K2CrO4 প্লাস Cr2O3, Cr2O3 প্লাস অক্সিজেন। এটা সবুজ, এটা হলুদ, এটা কমলা। তাহলে কমলা বর্ণ থেকে সবুজ হলুদের একটা মিক্সচার পাওয়া যাবে। আর কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। একে হিট করলে হলুদ বর্ণের পটাশিয়াম ক্রোমেট, সবুজ বর্ণের ক্রমিক অক্সাইড এবং তোমার হচ্ছে গিয়ে অক্সিজেন তৈরি হবে। আর এর আরেকটা রিঅ্যাকশনটা না, SO2 গ্যাসকে শনাক্তকরণের জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করি। কি না দেখো, মানে কলিচুনের মধ্য দিয়ে যখন CO2 পাঠাবো, সে প্রথমে ঘোলা করবে, বেশি পাঠালে স্বচ্ছ করবে, ঠিক আছে। SO2 একই দেয়, কিন্তু SO2 আর CO2 এর মধ্যে পার্থক্য করতে গেলে আমি কি করি না, কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে আমি যখন SO2 কে চালনা করব, SO2 চালনা করলে কি হবে না, ওই দ্রবণটা সবুজ বর্ণ ধারণ করবে। এটা যে SO2 এর একদম কনফার্মেটিভ টেস্ট। যেমন ধরো K2Cr2O7 প্লাস SO2 প্লাস H2O, K2SO4 প্লাস Cr2SO4 হোল থ্রাইস প্লাস H2SO4 প্লাস H2O। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সবুজ বর্ণের, এটা সবুজ, তাহলে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট তৈরি হচ্ছে। তাহলে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট থেকে মানে তৈরি হওয়ার ফলে আমরা চিনতে পারছি কোনটা হচ্ছে SO2। এবার দেখো ডাইক্রোমেট এবং ক্রোমেট পিএইচ চেঞ্জে এদের কালারটা চেঞ্জ হয়, সেইটা আমাকে দেখাতে হবে। ডাইক্রোমেট অ্যানায়ন এর কালারটা হচ্ছে কমলা, ক্রোমেট অ্যানায়ন কালারটা কি হলুদ। তাহলে ডাইক্রোমেট অ্যানায়ন Cr2O7 2-, এইটা কিসে কনভার্ট হচ্ছে, CrO4 2-, এতে কনভার্ট হচ্ছে। এখন এরা দুজনে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিসে না, pH = 4, pH 4-এ এরা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। এটা কমলা, এটা যে হলুদ। যদি পিএইচটা কমানো হয় তাহলে কোন কালারটা সার্ভাইভ করবে, মানে কোন কালারটা শো করবে, আর পিএইচটা বাড়ানো হলে কোন কালারটা শো করবে, সেটা একটু দেখি। ধরো Cr2O7 2-, এটা কমলা। এখানে যদি OH- ইউজ করি, OH- দিলে কি তৈরি হবে, CrO4 2- প্লাস H2O। তার মানে এটা ছিল কমলা, সেখান থেকে এটা হচ্ছে গিয়ে কি হলুদ। তার মানে পিএইচটা যখন গ্রেটার দ্যান 4, দ্যাট ইজ পিএইচ গ্রেটার দ্যান 4, তখন হচ্ছে গিয়ে হলুদ বর্ণ হয়ে যাবে। আর যখন পিএইচটা লেস দ্যান 4 হয়ে গেল, তখন এই বর্ণটা চেঞ্জ হয়ে গেল। বর্ণটা চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে, তোমার কমলা হয়ে যাবে। কিরকম না, CrO4- প্লাস H প্লাস, সে আলটিমেটলি Cr2O7 2- এ কনভার্ট হবে প্লাস H2O। এবার এটা কমলা, এটা হচ্ছে হলুদ, এখান থেকে কমলা হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে যে এতে এইখানে দেখো, এবার চার্জ যদি ব্যালেন্স করতে হয় তাহলে কত হচ্ছে, দেখো চার্জ ব্যালেন্স হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে
-4, ওদিকেও -4, কোনো অসুবিধা নেই গো। এখানেও দেখো হচ্ছে গিয়ে মোটামুটি চার্জটা ব্যালেন্স, এখানে -4 প্লাস 2, হ্যাঁ -2, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই কমলাতে পরিণত, তাহলে এখানে কি পিএইচ লেস দ্যান 4 আর এখানে পিএইচ গ্রেটার দ্যান 4। এবার দেখো ডাইক্রোমেট অ্যানায়ন এবং মানে ক্রোমেট অ্যানায়ন, এদের স্ট্রাকচার গুলো কেমন? ডাইক্রোমেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা ডাইক্রোমেট অ্যানায়নের স্ট্রাকচার। আর ক্রোমেট অ্যানায়নের স্ট্রাকচার কি? মানে CrO4 2- এর কত হবে? CrO মাইনাস মাইনাস, এটা হচ্ছে গিয়ে ক্রোমেট অ্যানায়নের স্ট্রাকচার।